বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম, নবম এবং দশম শ্রেণী, তোমাদের জন্য আজকে আমি উপস্থাপন করছি রসায়নের অতি প্রয়োজনীয় একটি বিষয়, বেসিক বিষয়, যেটা তোমাদের না জানলেই নয়। তোমরা এই বিষয়টা যদি দুর্বল থাকো, তোমরা পুরা রসায়নে দুর্বল থাকবে, বুঝতে পারবে না। সেরকম একটা বিষয় হচ্ছে প্রতীক এবং সংকেত। তো প্রতীক এবং সংকেত এটার ভিতরে আমি আবার এখানে লিখেছি, দেখো এই পাশে। এর ভিতরে আমি কি কি তোমাদের জন্য উপস্থাপন করব: প্রতীক লেখার নিয়ম, প্রতীকের তাৎপর্য। আর প্রতীক কি সেটা তো বলবোই। এছাড়া সংকেতের ভিতরে সংকেত লেখার নিয়ম, সংকেতের তাৎপর্য, এবং এছাড়াও আমরা বিভিন্ন প্রকার সংকেত, মানে সংকেত কত রকম হতে পারে সেগুলো উপস্থাপন করব আমি তোমাদের জন্য। যা হোক, আমি মূল আলোচনায় আসি। তো আমি তোমাদেরকে বলি, এই চ্যাপ্টার বলতে এই প্রতীক সংকেত, এটা খুব ভালো করে না বুঝলে কিন্তু রসায়ন বুঝবে না। এই জন্য তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় লিখে ফেলবে। লিখলে পরে তোমাদের মানে কমপ্লিটনেস চলে আসবে। তো যা হোক, আমি উপস্থাপন করি যে প্রথমে প্রতীকটা কি। প্রতীক হচ্ছে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ পরমাণুর প্রকৃত রূপ, সংক্ষিপ্ত রূপ। পরমাণুর সংক্ষিপ্ত রূপকে বা মৌলের পরমাণুর সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এখন মৌলিক পদার্থ কয়টা? মৌলিক পদার্থ হচ্ছে 118টা, তাহলে প্রতীকও হচ্ছে 118টা। মৌলিক পদার্থ 118টা, প্রতীকও 118টা। তাহলে এই প্রতীক লেখার নিয়মগুলো কি কি? প্রথম হচ্ছে, আমি যদি লিখি প্রতীক লেখার নিয়ম, 1 নম্বর নিয়ম হচ্ছে ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা প্রতীক প্রকাশ করা হয়। মানে মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা প্রতীক প্রকাশ করা হয়। যেমন আমি যদি লিখি হাইড্রোজেন, এর প্রতীক হচ্ছে H। অক্সিজেন, প্রতীক O। নাইট্রোজেন, প্রতীক N। সালফার, প্রতীক S। এই একরকম ভাবে প্রতীক লেখা হয়। এবারে আবার কোনো কোনো পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষর একই। যেমন আমি লিখলাম কার্বন, তাহলে এটা C। ক্যালসিয়াম, এটাও C। ক্লোরিন, এটাও C। ক্যাডমিয়াম, এটাও C। ক্রোমিয়াম, হ্যাঁ এটাও তো C। এইভাবে কিছু কিছু মৌল আছে যাদের ইংরেজি নামের প্রথম অক্ষর একই, তাদেরকে তো 1 নাম্বার নিয়ম অনুসারে যে ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা আমরা প্রকাশ করতে পারবো না। সবগুলিকে C দ্বারা যদি প্রকাশ করি, তাহলে কোনটা কার্বন, কোনটা ক্যালসিয়াম, কোনটা ক্লোরিন, কোনটা ক্যাডমিয়াম, কোনটা ক্রোমিয়াম, এই বিষয়গুলো বোঝা যাবে না। এইগুলির ক্ষেত্রে একটাকে প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করে অপরগুলোর ক্ষেত্রে প্রথম অক্ষরের সাথে বিশেষভাবে উচ্চারিত কোনো অক্ষর মিলিয়ে প্রতীক লেখা হয়। তবে তুমি তোমার মতো লিখলে হবে না, এটা যেভাবে প্রকাশিত আছে সেইভাবেই তোমাকে লিখতে হবে। যেমন ক্যালসিয়াম আমি লিখলাম CA,
ক্লোরিন Cl, প্রথমটা কিন্তু বড় হাতের, প্রথম অক্ষরটা বড় হাতে, পরেরটা ছোট হাতে। ক্যাডমিয়াম Cd, ক্রোমিয়াম Cl, এইভাবে প্রতীক লেখা হয়। আর একটা নিয়ম হচ্ছে প্রতীক লিখতে হলে ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। যেমন আমি যদি লিখি ইংরেজি নাম ল্যাটিন নাম প্রতীক, ইংরেজি নাম হচ্ছে ধরো নেট্রিয়াম, সরি ইংরেজি নাম হচ্ছে সোডিয়াম, ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, আর প্রতীক হচ্ছে Na। কপার, ইংরেজি নাম হচ্ছে কাপ্রাম, এই জন্য কপারের প্রতীক Cu। তারপরে ধরো লেড, লেডির নাম হচ্ছে প্লাম্বাম, পিবি। এইভাবে কিছু কিছু মৌলের নামকরণ করা হয়েছে। তোমাদের বইয়ে বেশ কিছু এরকম আছে, তোমরা একটু পড়ে নেবে প্রতীকগুলো, এবং মোটামুটি প্রয়োজনীয় অন্তত 30-40টা মৌলের প্রতীক তোমরা ভালো করে জেনে নেবে, যেটা বেশি প্রয়োজন। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, এরকম কিছু যেগুলি প্রয়োজনীয় একেবারে তোমাদের কাজ করতে হয় যেগুলো দিয়ে, সেগুলোর প্রতীকটা মুখস্থ করে নেবে একেবারে। আমি দেখাইলাম প্রতীক লেখার নিয়ম কি, এবারে আমরা লিখব প্রতীকের তাৎপর্য কি। ধরো তাৎপর্য মানে কি, আসলে প্রতীক কি বুঝায়, এটা প্রতীক দ্বারা কি কি বুঝায় সেটাই হচ্ছে তাৎপর্য। আমরা প্রতীক দ্বারা কি কি বুঝি, যেমন প্রতীক দ্বারা বুঝায় পরমাণুর সংক্ষিপ্ত নাম বা একটা মৌলিক পদার্থের সংক্ষিপ্ত নাম, একটা পরমাণুকে বুঝি। আর কি বুঝি প্রতীক দ্বারা, ওটার জায়মান অবস্থা বোঝায়। যেমন ও এর তাৎপর্য, এটা দ্বারা কি বোঝায়, তুমি প্রথমে লিখতে পারো ও দ্বারা একটি বিশেষ পদার্থ অক্সিজেনকে বোঝায়। 2 নম্বর, ও দ্বারা অক্সিজেনের একটি পরমাণুকে বোঝায়। 3 নম্বর, ও দ্বারা অক্সিজেনের জায়মান অবস্থা মানে জারণ অবস্থা বোঝায়। আরেকটা লিখতে পারো ও দ্বারা বোঝায় তোমাদের প্রত্যেকটা পদার্থ মানে প্রয়োজনীয় যেসব পদার্থগুলো, সেগুলোর প্রত্যেকটার আপেক্ষিক পারমাণবিক ভর মুখস্থ থাকবে। তো তোমরা এখানে লিখে দিবা ও দ্বারা বোঝায় অক্সিজেনের
আপেক্ষিক পারমাণবিক ভর 16। এটা তো মুখস্থ হবে। তো তোমরা তাহলে যে কোনো একটা পদার্থের বা যে কোনো একটা প্রতীক লিখে তার তাৎপর্য যদি চাই তোমরা এইভাবেই লিখে দিবা। ও দ্বারা ও এর জায়গায় যে হাইড্রোজেন আসে, হাইড্রোজেন দ্বারা একটা বিশেষ পদার্থ, হাইড্রোজেনকে বোঝায় এইচ দ্বারা, এই দ্বারা হাইড্রোজেনের একটা পরমাণুকে বোঝায়। ঠিক এইভাবে প্রত্যেকটা পদার্থের আপেক্ষিক পারমাণবিক ভর জানা থাকলে এই প্রত্যেকটা তুমি করে দিতে পারবা, মানে প্রত্যেকটা পদার্থের তাৎপর্য লিখতে পারবা। তো যাই হোক, এবার আমি সংকেতের মধ্যে আসি। সংকেত, সংকেত কি? সংকেত কিন্তু অণুকে প্রকাশ করে। প্রতীক দ্বারা যেমন পরমাণুকে প্রকাশ করতে পারি আমরা, আর সংকেত দ্বারা অণুকে প্রকাশ করব। তাহলে তোমরা বলতে পারো যে অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। এবং অণুর সংক্ষিপ্ত রূপ আমরা কিভাবে প্রকাশ করব? প্রতীকের সাহায্যে। এবং এইটা মৌলিক এবং যৌগিক দুইটার ক্ষেত্রেই হয়। প্রতীক শুধুমাত্র মৌলিক পদার্থের ক্ষেত্রে হয়, প্রতীক হয় মৌলিক পদার্থের ক্ষেত্রে, বাট সংকেত হবে মৌলিক এবং যৌগিক উভয় পদার্থের ক্ষেত্রেই। তাহলে আমরা বলতে পারি যে মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে প্রতীকের সাহায্যে প্রদর্শনকে সংকেত বলে। আমি আবার বলছি, মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে প্রতীকের সাহায্যে প্রদর্শনকে সংকেত বলে। আমরা যদি দেখি এরকম যে কয়েকটা উদাহরণ আর কি, যেমন হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2। তোমরা তালগোল পাকিয়ে ফেলো না বা এলোমেলো করে ফেলো না, যে H হচ্ছে হাইড্রোজেনের প্রতীক এবং H দ্বারা হাইড্রোজেনের একটা পরমাণুকে বোঝায়, আর H2 দ্বারা হাইড্রোজেনের একটা অণুকে বোঝায়, O2। এগুলো হচ্ছে মৌলিক পদার্থের সংকেত N2। আর যৌগিক পদার্থের সংকেত যেমন পানি, কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে যৌগিক পদার্থের সংকেত। তো তাহলে সংকেত মৌলিক পদার্থেরও হতে পারে, যৌগিক পদার্থেরও হতে পারে, আর প্রতীক শুধুমাত্র মৌলিক এবং যৌগিক প্রতীক শুধুমাত্র মৌলিক পদার্থের হবে, আর সংকেত মৌলিক এবং যৌগিক উভয় পদার্থেরই হবে। এখন এই দুইটার মধ্যে, যেমন প্রথমে আমি বলছিলাম যে H2 দ্বারা কি বোঝায়, প্রশ্ন আসতে পারে H এবং H2 এর মধ্যে ডিফারেন্টটা কি? এই H দ্বারা বোঝায় হাইড্রোজেনের একটা পরমাণু, H দ্বারা বোঝায় হাইড্রোজেনের একটা পরমাণু, এবং H হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। তোমরা এভাবেই লিখে দাও, H হাইড্রোজেনের প্রতীক যা দ্বারা হাইড্রোজেনের একটি পরমাণুকে বোঝায়, এবং H2 হচ্ছে হাইড্রোজেনের সংকেত এবং এ দ্বারা হাইড্রোজেনের একটা অণুকে বোঝায়। যদি এরকম বলা হয় 2H দ্বারা কি বোঝায়? 2H দ্বারা হাইড্রোজেনের দুইটা পরমাণুকে বোঝায়, কিন্তু বিচ্ছিন্ন পরমাণু। লিখে দিবা যে 2H দ্বারা হাইড্রোজেনের দুইটা বিচ্ছিন্ন পরমাণুকে বোঝায়, মানে এরা দ্বারা অণু তৈরি হয় না। এতে মানে এখানে অণু তৈরি হয়েছে, এখানে অণু তৈরি হয় না। হ্যাঁ, 2H2 দ্বারা কি বোঝাবে? 2H2 দ্বারা বোঝাবে হাইড্রোজেনের দুইটা অণু। 2H2 দ্বারা হাইড্রোজেনের দুইটা অণু, আর এটা দুইটা পরমাণু তবে বিচ্ছিন্ন। এটা হচ্ছে হাইড্রোজেনের একটা অণু যাতে দুইটা পরমাণু আছে, আর এটা হাইড্রোজেনের একটা পরমাণু। হাইড্রোজেনের একটা পরমাণু, হাইড্রোজেনের একটা অণু, হাইড্রোজেনের দুইটা পরমাণু বিচ্ছিন্ন পরমাণু, আর হাইড্রোজেনের দুইটা অণু। আচ্ছা, এবার দেখো সংকেত যেটা বলছি আমি, সংকেত লেখার নিয়মটা কি? নিয়ম হচ্ছে এরকম কিছু কয়েকটা সংকেত আছে, যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই কয়টা হচ্ছে দ্বিপরমাণুক। দুইটা পরমাণু মিলে একটা অণু হয়। আমি আবারও বলছি,
হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এইটা হচ্ছে দ্বিপরমাণু, মানে দুইটা পরমাণু মিলে একটা অণু হবে। তাদের ক্ষেত্রে শুধুমাত্র 2 দিয়ে দিলেই হবে সংকেত লিখে নিচে। আর যৌগিক পদার্থের ক্ষেত্রে সংকেত কিভাবে লিখবা সেটা হচ্ছে, যেমন আমি পানি লিখেছি, মানে পানির ক্ষেত্রে কি কি পরমাণু মিলে পানির অণু তৈরি হবে সেটা তোমাকে আগে জানতে হবে। যে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা পাশাপাশি লিখলাম, তারপরে অক্সিজেনের যোজনী 2, এটা হাইড্রোজেনের গায়ে, হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের গায়ে। এই এক লেখা লাগে না, এভাবে লিখলেই হয়। এইভাবে একের যোজনী অন্যের গায়ে দিয়ে দিলেই সংকেত হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমার যোজনীগুলি মুখস্থ করতে হবে। এবার যেমন কার্বন ডাই অক্সাইড, সেটা কার্বন আর অক্সিজেন, কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, এভাবে করে কাটাকাটি করলে তোমরা লিখতে পারো CO2। ক্যালসিয়াম আর কার্বনেট, কার্বনেট হচ্ছে যৌগমূলক, যৌগমূলক সম্পর্কে আমি তোমাদেরকে পরবর্তীতে বলবো। তো যৌগমূলকটার এটার যোজনী হচ্ছে 2, সেই 2 এখানে, আর এই কার্বন ক্যালসিয়ামের যোজনী 2 এখানে, এই 2 লেখা লাগে না, 2 কাটা যায়, তাই CO3 লেখা হয়। সোডিয়াম এবং ক্লোরিন এর পরস্পরের যোজনী, ক্লোরিনের 1 এখানে যাবে, সোডিয়ামের 1 এখানে, এইভাবে সংকেত লেখা হয়। তো গেল ওই সংকেত। এই সংকেত লেখার যে এই যে সংকেতটা আমি বললাম, এটা হচ্ছে মূলত আণবিক সংকেত। কি সংকেত? আমি আবারও বলছি, আণবিক সংকেত। এই সংকেতের তাৎপর্যটা আমি লিখব। যেমন এই সংকেতটাই আমি তাৎপর্য লিখি, ক্যালসিয়াম কার্বনেট। এত এর তাৎপর্য। তো 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখবা। আসলে তাৎপর্য একটু আগে আমি বলেছি, প্রতীকের তাৎপর্য, মানে প্রতীকটা দ্বারা কি কি বোঝায় সেটাই হচ্ছে তাৎপর্য। তাহলে আমি এখানে লিখলাম যে CaCO3 দ্বারা একটি বিশেষ পদার্থ কাকে বোঝায়? ক্যালসিয়াম কার্বনেটকে বোঝায়, এটা লিখলাম। এরপরে 2 নাম্বার লেখো, এত দ্বারা বোঝায় ক্যালসিয়াম কার্বন ও অক্সিজেন পরমাণু দ্বারা ক্যালসিয়াম কার্বনেট গঠিত। 3 নাম্বার লিখবা যে CaCO3 দ্বারা বোঝায় এখনো ক্যালসিয়াম কার্বনেটে কি কি আছে দেখো। এখনো ক্যালসিয়াম কার্বনেটে 1 পরমাণু ক্যালসিয়াম, 1 পরমাণু কার্বন আর 3 পরমাণু অক্সিজেন আছে। তুমি লিখতে পারো যে ক্যালসিয়ামের একটি, কমা দিয়ে লেখো, কার্বনের একটি ও অক্সিজেনের একটি, অক্সিজেনের 3টি পরমাণু আছে। অথবা তুমি লিখতে পারো যে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা CaCO3 দ্বারা বোঝায় ক্যালসিয়ামের একটি, কার্বনের একটি ও অক্সিজেনের 3টি পরমাণু নিয়ে ক্যালসিয়াম কার্বনেট গঠিত, এরকম লিখতে পারো। তারপরে 4 নাম্বার দিয়ে লেখো
4 এত দ্বারা বোঝায় ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর আণবিক ভর কত দেখো ক্যালসিয়ামের 40 মানে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আণবিক ভর বের করবা তো ক্যালসিয়ামের কত 40 এরপরে কার্বনের হচ্ছে 12 অক্সিজেনের 16 ইন্টু 3 তাতে কত হয় 40 যোগ 12 যোগ 48 সব মিলিয়ে হয় 100 এবারে লিখবা 5 নাম্বার দিয়ে যে CaCO3 দ্বারা বোঝায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে 40 গ্রাম ক্যালসিয়াম 12 গ্রাম কার্বন ও 48 গ্রাম অক্সিজেন আছে এই মোটামুটি সংকেতের তাৎপর্য তাহলে যে কোনো সংকেত যদি তোমাদেরকে দিয়ে দেয় এই প্রসেস অনুসারে তোমরা তাৎপর্য লিখে দিতে পারবা সংকেতের তাৎপর্যগুলো তো সেই ক্ষেত্রে এই দেখো লাস্টের দুইটা যদি তোমার লিখতে হয় তাহলে অবশ্যই তোমাদের কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর জানতে হবে না হয় কিন্তু সংকেতের তাৎপর্য তোমরা লিখতে পারবে না এবার আমি দেখাই সংকেত আরো যে এই সংকেতটা যে বললাম এই সংকেতটা হচ্ছে আণবিক সংকেত এছাড়া আরো দুই প্রকারের সংকেত আছে যেটা হচ্ছে একটা হচ্ছে স্থূল সংকেত আর একটা হচ্ছে তোমার গাঠনিক সংকেত স্থূল সংকেত নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো পরবর্তী চ্যাপ্টারে আছে এই তো সেই ক্ষেত্রে আমি আণবিক সংকেতটা গাঠনিক সংকেতটা একটু দেখাই গাঠনিক সংকেত এটা আবার কি গাঠনিক সংকেত হচ্ছে যে সংকেত দ্বারা অণুতে পরমাণু সমূহের যোজনী জানা যাবে তার নাম হচ্ছে মানে সংকেতটা দেখেই তুমি যোজনী জানতে পারবা সেটার নাম হচ্ছে গাঠনিক সংকেত যেমন হাইড্রোজেন দেখো হাইড্রোজেনের যোজনী কত এমনিতে সংকেত লেখো এরকম কিন্তু হাইড্রোজেনের যোজনী কত 1 এখানে কয়টা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন মানে দুইটা হাইড্রোজেনের প্রতীক দুইটা হাইড্রোজেন পরমাণু দুইটা হাইড্রোজেন পাশাপাশি লিখে দেখো এইটার যোজনী 1 এটার যোজনী 1 এই দুইটা যোজনী ধরে ফেললো অক্সিজেন এটা ঠিক একই রকম অক্সিজেনের যোজনী 2 দুইটা অক্সিজেন পাশাপাশি লিখে তার দুইটা হাত যোগ করে দিলাম হয়ে গেল অক্সিজেনের গাঠনিক সংকেত এবার তোমাকে যদি বলা হয় H2O এর গাঠনিক সংকেত কি এর গাঠনিক সংকেত দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন আছে তাহলে এই দুইটা হাইড্রোজেন দেখো এই অক্সিজেনের সাথে যোগ করে দিলাম গাঠনিক সংকেত হয়ে গেল তোমাকে যদি বলা হয় কার্বন ডাই অক্সাইড দেখো দুইটা অক্সিজেন পরমাণু একটা কার্বন পরমাণু তাহলে একটা কার্বন পরমাণু তার যোজনী হচ্ছে 4 একটা দিয়ে দুইটা অক্সিজেন পরমাণুকে ধরলো একটা অক্সিজেন পরমাণুকে ধরলো আর দুইটা হাত দিয়ে বা দুইটা বন্ড দিয়ে একটা অক্সিজেনকে ধরেছে আবার দুইটা বন্ড দিয়ে আর একটা অক্সিজেনকে ধরেছে এইভাবে গাঠনিক সংকেত লেখা হয় যেমন তোমাকে যদি বলা হয় H2SO4 সালফিউরিক অ্যাসিড এই গাঠনিক সংকেত কি হবে সেই ক্ষেত্রে কিছু কিছু পদার্থের যোজনী আছে পরিবর্তনশীল যোজনী যেমন সালফারের যোজনী তোমরা যদি যোজনীর চার্ট পড়ো তাহলে দেখবে সালফারের যোজনী হচ্ছে 3টা একটা হচ্ছে 2 তারপরে 4 তারপরে 6 2 4 6 এর 3 ধরনের যোজনী আছে তাই এখানে যোজনীটা কত সেটা একটু বের করে নিবা ধরো সালফারের এই যোজনীটা x আর হাইড্রোজেনের যোজনী +1 * 2
আর সালফারের যোজনী ধরো এক্স, অক্সিজেন হচ্ছে অধাতু, যোজনী মাইনাস, তাই এরকম করে যোজনী না, আসলে এটা জারণ সংখ্যা মাইনাস, বা এখানে 2 প্লাস এক্স 4 দুগুণে 8 ইকুয়াল 0, তার মানে এক্স ইকুয়াল টু 6, মানে 6 এর যোজনী। এইভাবে যোজনীটা বের করে নিয়ে তারপরে সংকেত লিখতে হয়। সেই ক্ষেত্রে এই সালফারের যোজনী হবে 6। আমরা যদি এরকম লিখি, একটা অক্সিজেনকে ধরলো আর একটা অক্সিজেনের আর একটা হাত দিয়ে একটা হাইড্রোজেনকে ধরলো, এইভাবে। তো আমি প্রথমেই বলছিলাম যে সংকেত দ্বারা যোজনী জানা যাবে, ঠিক আছে? যে সংকেত, যেমন এখানে সালফারের যোজনী কথা আমরা বুঝতে পারছি না, অক্সিজেনের যোজনী কত থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে বোঝা যাবে। দেখো অক্সিজেনের যোজনী 2, এই অক্সিজেনের যোজনী 2, এই অক্সিজেনের যোজনী 2, এই অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1, এই হাইড্রোজেনের যোজনী 1, সালফারের যোজনী এই 2টা 4টা 5টা 6টা। এইভাবে গাঠনিক সংকেত লিখতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে আমি যতটুকু তোমাদেরকে আজকে পাঠদান করলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটা বেসিক অফ কেমিস্ট্রি বলা যেতে পারে। তোমরা এই সংকেত যোজনী যদি প্রতীক সংকেত যদি ভালো করে না জানো, তাহলে কিন্তু তোমার রসায়ন বুঝতে সমস্যা হবে। সেই ক্ষেত্রে তোমরা পদার্থগুলোর যোজনী মুখস্থ করে ফেলবে। যৌগমূলক কোনগুলো, তার যোজনী কী কী, আমি যদিও পরবর্তীতে আমি বলবো যৌগমূলক সম্পর্কে, তারপরও আমি এখানে বলছি যে সেইগুলো ভালো করে জেনে তারপরে এই সংকেত লিখতে হয়। তো গাঠনিক সংকেত, আরও কিছু কিছু পদার্থের গাঠনিক সংকেত, যেমন তোমরা এটা বাসায় লিখে ফেলবে। যেমন ধরো নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, তারপরে K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এইগুলি বাসে একটু প্র্যাকটিস করবে, মানে ছোট ছোট সংকেত, বড় বড় সংকেত, প্রত্যেকটা সংকেতই তোমরা একটু বাসায় চেষ্টা করবে। যোজনী জানা থাকলে তুমি মিলাইতে পারবে, আর না হয় কিন্তু এলোমেলো করে ফেলবে। কারো কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।